পদ্মা সেতুর পিলারের পর এবার স্প্যানে লেগে ভেঙে গেছে ফেরির মাস্তুল। 2 মাসে 5 বার দুর্ঘটনা, হালকাভাবে নিচ্ছে না সরকার। 3 বার খারিজের পর মাদক মামলায় চিত্রনায়িকা পরী মনির জামিন মুক্তি বুধবার, আসামি পক্ষের সন্তোষ। কাশিমপুর কারাগারের সামনে ভক্তদের ভিড়। জিয়াউর রহমান পাকিস্তানিদের গুলি ছুঁড়েছে এমন নজির নেই, উল্টো হত্যা করেন মুক্তিযোদ্ধা সেনা সদস্যদের। ছাত্রলীগের শোক দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। এবং 2 সপ্তাহ গুলশানের ভাড়া বাসায় বাবা মার সঙ্গে থাকবে জাপানি 2 শিশু। তদারকিতে ডিএমপি ও সমাজসেবা অধিদপ্তর, অভিভাবকদের দায়িত্বশীল হতে বললেন হাইকোর্ট। দেখছিলেন শিরোনাম। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি খান তাজনিনা হাসান। পদ্মা সেতুর পিলারের পর এবার স্প্যানের সঙ্গে লেগে ভাঙল একই ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরের মাস্তুল। চলাচল বন্ধ থাকলেও শিমুলিয়া থেকে পাটুরিয়ায় ফেরি স্থানান্তরের সময় চালকের অসতর্কতায় এটি ঘটে। তবে বিআইডব্লিউটিসি দাবি করে মাস্তুলটি কোনো কিছুর সঙ্গে আঘাত লাগলেই ফোল্ড হয়ে যায়। নাসিরুদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আবু সাইদ। ঘড়ির কাঁটায় তখন সকাল 7:10। শিমুলিয়া থেকে ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর পদ্মা সেতু অতিক্রম করছিল। এ সময় 2 ও 3 নম্বর খুঁটির মাঝখানে 1B স্পেনের সঙ্গে আঘাতে ফেরির মাস্তুলটি ভেঙে যায়। এছাড়া ফেরিটি গত 9 আগস্ট সন্ধ্যায় পদ্মা সেতুর 10 নম্বর খুঁটিতে ধাক্কা দেয়। গত 2 মাসে 4টি ফেরি আরও 4 দফা পদ্মা সেতুর খুঁটিতে ধাক্কা দেয়। এতে ফেরির ফিটনেস ও চালকের দক্ষতা নিয়ে প্রশ্ন ওঠে। পরবর্তীতে ফেরি চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণে আনা হয়। আর পদ্মায় প্রবল স্রোতের কারণ দেখিয়ে শিমুলিয়া বাংলাবাজার রুটে 18 আগস্ট থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি। পদ্মা সেতুতে যত ধাক্কা লাগতেছে বারবার, এটাই অবশ্যই খারাপ লাগতেছে আমাদের কাছে। আমার জানা মতে একটা ফেরির 16 মিটার ওয়াইড, পক্ষান্তরে 150 মিটারের ভিতরে কেন যে বারবার ধাক্কা মারতেছে আমারও বোধগম্য নয়। পদ্মা সেতুতে বারবার ধাক্কা দিচ্ছে, এটা কোনো অবস্থা গ্রহণযোগ্য না, এটা মেনে নেওয়া যায় না, এটা ঠিক না। ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর শিমুলিয়া থেকে পাটুরিয়া যাচ্ছিল। ফেরিটির উপরের মাস্তুলটি অতিরিক্ত অংশ, সেতু অতিক্রমের আগেই এটি সরিয়ে ফেলা উচিত ছিল, এমন মন্তব্য করে বিআইডব্লিউটিসি চেয়ারম্যান জানান, অবহেলার জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পাটুরিয়া থেকে বলছে ফেরি পাঠানোর জন্য, আমরা এটা ঠিকঠাক করে পাঠাচ্ছিলাম। তো ওইখানে যে স্ট্যাম্প আছে প্লাস্টিকের, এই স্ট্যাম্প ওরা ছিল, এটা আগে খোলা দরকার ছিল, এটা জাস্ট বাড়ি গেছে বাংছে, আর কিচ্ছু না। বিআইডব্লিউটি এর বিধি মোতাবেক পদ্মা সেতুর সর্বোচ্চ ফ্ল্যাট লেভেল থেকে 18.30 মিটার ভার্টিক্যাল ক্লিয়ার রাখা হয়েছে। ফেরিটির উপরে অতিরিক্ত কোনো অংশ ছিল বলে মনে করে পদ্মা সেতু কর্তৃপক্ষ। স্ট্যান্ডার্ড হাইয়েস্ট লেভেল থেকে ওয়াটার লেভেল থেকে 18.3 মিটার অ্যাভাব থাকবে। এটা হলো ঘটনা, মিনিমাম ক্লিয়ারেন্স। হ্যাঁ, এখন এইটা তার উপরে আবার আছে 1.5 মিটারের একটা কথা আছে। পদ্মা সেতুতে গত 2, 20 ও 23 জুলাই এবং 9 ও 13 আগস্ট ফেরি ধাক্কা দেয়। সেতুর 2B নম্বর স্পেনের সাথেই ফেরিটির উপরের মাস্তুল ধাক্কা লেগে ভেঙে যায়। মুন্সিগঞ্জের মাওয়া থেকে নাসিরুদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। পদ্মা সেতুতে বারবার আঘাতের পর প্রবল স্রোতের অজুহাতে গত 13 দিন ধরে শিমুলিয়া বাংলাবাজার রুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। তারপরও পাটুরিয়ায় স্থানান্তরের সময় সেতুর স্প্যানে ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরের মাস্তুলের আঘাতকে সন্দেহের চোখে দেখছে সরকার। নাসিরুদ্দিন উজ্জ্বলের আরও একটি রিপোর্ট। পদ্মা সেতুতে ফেরির বারবার আঘাত নিয়ে নানা প্রশ্ন উঠেছে। প্রবল স্রোতের অজুহাতে গত 13 দিন ধরে শিমুলিয়া বাংলাবাজার রুটে ফেরি বন্ধ করে দেওয়া হয়েছে। তারপরও সেতুর স্পেনে ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরের মাস্তুলের আঘাতের ঘটনাটি আবার সামনে চলে এসেছে। দ্রুত ঘটনাস্থল পরিদর্শনে এসে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঘটনাটি ছোটভাবে দেখার সুযোগ নেই, তদন্ত করে পদক্ষেপ নিতে হবে। হালকাভাবে নিলে চলবে না, বিষয়টি জাতীয় গুরুত্বের সঙ্গে বিবেচনা যথাযথ তদন্ত শেষে ব্যবস্থা আমরা নেব।
অন্যদিকে নৌ পরিবহন প্রতিমন্ত্রী জানান, পদ্মা সেতুতে বারবার আঘাতের ঘটনা ষড়যন্ত্র কিনা তা খতিয়ে দেখা হবে। পদ্মা সেতুর নিরাপত্তার জন্য আজকে 13 দিন যাবৎ সেখানে ফেরি চলাচল বন্ধ আছে। আমরা চাই যে এটা সঠিক তদন্ত হোক এবং অপরাধী যেই হোক, যারা এই ঘটনার সঙ্গে জড়িত সেগুলো তদন্তের মধ্যে বেরিয়ে আসতে। স্বপ্নের পদ্মা সেতু বাঙালির সক্ষমতা ও অগ্রযাত্রার স্মারক। এই সেতু ঘিরে কোটি কোটি মানুষের স্বপ্ন এখন বাস্তবের দোরগোড়ায়। গেল 3 বছর ধরে পদ্মা সেতুর খুঁটি তৈরি হলেও এতদিন কোনো সমস্যা হয়নি। অন্যান্য সব ছোট বড় নৌযান চলছে, কিন্তু শুধু ফেরি কেন বারবার আঘাত করছে সেটা নিয়ে নানামুখী প্রশ্ন সবার। নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। অন্য প্রসঙ্গ, 3 বার খারিজ হওয়ার পর জামিন পেলেন জনপ্রিয় চিত্রনায়িকা পরিমণি। 50,000 টাকা মুচলেকায় পুলিশ রিপোর্ট দেওয়ার আগ পর্যন্ত তাকে জামিন দেওয়া হয়। এ আদেশে সন্তোষ প্রকাশ করেছেন তার আইনজীবীরা। রাষ্ট্রপক্ষও এখন বলছে আদালত জামিন দিতেই পারেন। শুধুমাত্র জামিনের জন্য এর আগে 3 বার আবেদন করেছিলেন চিত্রনায়িকা পরিমণি। রাষ্ট্রপক্ষের জোরালো আপত্তির মুখে কোনোবারই সাড়া পাননি। উল্টো 3 দফায় 7 দিনের রিমান্ডে নেওয়া হয় পরীকে। বারবার জামিন আবেদন খারিজ হয়ে যাওয়ায় বিড়ম্বনায় পড়েন পরিমণি। আদালতে গণমাধ্যমকে উদ্দেশ্য করে নিজেকে নির্দোষ দাবিও করেন তিনি। তৃতীয় দফায় রিমান্ড শুনানি শেষে আদালত থেকে গারদখানায় নেয়ার সময় টানা হেঁচড়ায় পড়েও যান তিনি। এরপর চতুর্থ দফায় জজ আদালতে জামিন চান পরিমণি, কিন্তু শুনানির তারিখ দেরিতে দেয়ায় আবারও ঝুলে যায় পুরো প্রক্রিয়া। অবশেষে উচ্চ আদালতের হস্তক্ষেপে মঙ্গলবার শুনানি হয়। 50,000 টাকা মুচলেকায় পুলিশ রিপোর্ট দেওয়ার আগ পর্যন্ত জামিন পান তিনি। জামিন পাওয়ার পর সন্তোষ প্রকাশ করেছেন পরীর আইনজীবীরা। বলেছেন ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। তার শারীরিক পরিস্থিতি এবং চিকিৎসার জন্য এবং এই মামলায় ইতিমধ্যে 26 দিন সে পুলিশ কাস্টডিতে এবং জেল হাজতে আছে। তাকে 3 বার রিমান্ডে নেওয়া হয়েছে। এই মামলার কোনো তথ্যগত এবং কোনো প্রমাণ তার বিরুদ্ধে এখনো আসে নাই, বিধায় আমাদেরকে জামিন মঞ্জুর করা হোক। বিজ্ঞ আদালত সেটা মঞ্জুর করেছেন। বরাবরের মতো রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেছে। জামিন পেলে তদন্তে ব্যাঘাত ঘটবে এতদিন বললেও পরীর মুক্তির আদেশের পর তাদের কণ্ঠে ছিল ভিন্ন সুর। আদালত যেটা ভালো মনে করেছে তাকে জামিন দিয়েছে। এখানে তো আদালতের এখতিয়ার, জামিন দেওয়ার এখতিয়ার, সেখানে আমাদের আরও কিছু বলার নেই। জামিন যে কোনো পর্যায়ে যে কোনো অবস্থায় জামিন পেতে পারে, দীর্ঘদিন কাস্টডিতে থাকবে এমন কথা না। গত 4 আগস্ট রাজধানীর বনানীর বাসা থেকে পরিমণিকে গ্রেফতার করে র্যাব। তার বাসা থেকে মদ, আইস, এলএসডি উদ্ধারের দাবি করে সংস্থাটি। রিমান্ডের সময়সীমা বাদে কাশিমপুর কারাগারে 19 দিন ধরে আছেন এই চিত্রনায়িকা। আইনি প্রক্রিয়া শেষে বুধবার কারামুক্ত হতে পারেন তিনি। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। এদিকে পরিমণির জামিনের খবর পেয়ে গাজীপুরের কাশিমপুর কারা ফটকের সামনে ভিড় করেন তার ভক্তরা। উৎসুক জনতা তাকে এক নজর দেখার জন্য দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করেন। কারাগার কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার সন্ধ্যা 6টার মধ্যে জামিন আদেশ পায়নি কারা কর্তৃপক্ষ। তাই এদিন জামিন হলেও কারাগার থেকে তিনি এখনই মুক্তি পাচ্ছেন না। বুধবার পরিমণির মুক্তি পাওয়ার কথা রয়েছে। আগামী 2 সপ্তাহ গুলশানের ভাড়া করা বাসায় বাবা মার সঙ্গে থাকবে জাপানি 2 শিশু। মঙ্গলবার শুনানি শেষে হাইকোর্ট এই আদেশ দেন। শিশুদের তদারকিতে থাকবে ডিএমপি, সিআইডি ও সমাজ সেবা অধিদপ্তর। আদালত অভিভাবকদের দায়িত্বশীল আচরণ করতে বলেছেন। জাপানি মা, বাংলাদেশি বাবার 2 মেয়ে কার কাছে থাকবে, এই নিয়ে টানা 13 দিন চলে আইনি লড়াই। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী মঙ্গলবার দেশের উচ্চ আদালতে ওঠে জাপানি মা আর বাংলাদেশি বাবার 2 শিশু সন্তানের ইস্যু। মা নাকি বাবা, কে পাচ্ছেন 2 সন্তানের দেখভালের দায়িত্ব, কার কাছেই বা থাকবে সন্তানরা, এ নিয়ে প্রায় 2 ঘন্টা ধরে চলে আদালতের শুনানি। আইনি লড়াইয়ে প্রতিপক্ষকে কোনোভাবেই ছাড় দিতে নারাজ বাবা ও মা। এমন অবস্থায় হাইকোর্ট জানান, আগামী 15 দিন গুলশানের একটি ভাড়া বাসায় 2 শিশু সন্তানের সঙ্গে একসাথে থাকবেন বাবা ইমরান ও মা এরিকো।
শান্তির নিঃশ্বাস ফেললাম যে আমি আমার মেয়েদের কাছকে হারাইনি। অনেক লম্বা রাস্তা আছে আমার সামনে। আদেশের পর আদালত থেকে বেরিয়ে আসেন বাবা। এ সময় 2 সন্তান জড়িয়ে থাকেন তাকে। অন্যদিকে মা বেরিয়ে আসেন আইনজীবীকে সঙ্গে নিয়ে। তবে এদিন তিনি কোনো কথা বলেননি। হাইকোর্ট পর্যবেক্ষণে বলেন, পারস্পরিক মতবিরোধ থাকলেও 2 শিশুর স্বাভাবিক বেড়ে ওঠা নিশ্চিত করতে দায়িত্বশীল আচরণ করতে হবে বাবা ও মাকে। একই ছাদের নিচে মা বাবা থাকবে যাতে বাচ্চাদের মনে একটা স্টেবিলিটি আসে, কারণ বাচ্চাদের কাছে মা বাবা কিন্তু দুটোটাই ইকুয়ালি ইম্পর্টেন্ট। এদিন 2 জন বিচারপতি ভিকটিম সাপোর্ট সেন্টার থেকে আদালতে হাজির হওয়া 2 শিশুর সাথেও কথা বলেন। আদালতের নির্দেশ সঠিকভাবে প্রতিপালন হচ্ছে কিনা সে বিষয়টি তদারকি করবেন সমাজসেবা অধিদপ্তর, আর নিরাপত্তায় থাকবেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। হার জিতের কিছু নেই, এখানে ইম্পর্টেন্ট হলো পরিবার নিয়ে যদি তারা থাকতে পারে, যদি তাদের মধ্যে সম্পর্কের উন্নয়ন হয়, বাচ্চাদের কল্যাণ নিশ্চিত হয়, তাহলে কে হেরেছে কে জিতেছে এটি ইম্পর্টেন্ট নয়। আগামী 16 সেপ্টেম্বর এই বিষয়ে পরবর্তী আদেশের জন্য দিন ধার্য করেছেন হাইকোর্ট। মার্জিয়া মুমো। জিয়াউর রহমান পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে গুলি চালিয়েছেন এমন নজির কেউ দেখাতে পারবেন না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, মুক্তিযুদ্ধ করা হাজার হাজার সেনা সদস্য হত্যার নেপথ্যেও ছিলেন বিএনপি প্রতিষ্ঠাতা। মঙ্গলবার সকালে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ছাত্রলীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনায় একথা বলেন শেখ হাসিনা। ৭৫-এর পর এদেশকে পাকিস্তানের প্রদেশ বানানোর চেষ্টা হয়েছে বলেও উল্লেখ করেন সরকার প্রধান। শোকের মাসে দলীয় কর্মসূচির শেষ অনুষ্ঠান কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে। মাসব্যাপী আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের আলোচনা আর স্মরণ সভার ধারাবাহিকতায় আগস্টের শেষ দিনে এই আয়োজন বাংলাদেশ ছাত্রলীগের। মঙ্গলবার সকালে এই আলোচনায় ভার্চুয়াল মাধ্যমে গণভবন থেকে যোগ দেন আওয়ামী লীগ প্রধান। সংগ্রামের ইতিহাসে ঘুরে দাঁড়ানোর বিভিন্ন তাৎপর্যময় ঘটনা তুলে ধরে ছাত্রলীগের উদ্দেশ্যে বক্তব্য রাখেন সরকার প্রধান। তিনি বলেন, ৭৫-এর পর এই দেশকে পাকিস্তানের প্রদেশ বানানোর চেষ্টা করেছে অবৈধ ক্ষমতা দখলকারীরা। সেই পরাজয়ের প্রতিশোধ নিতেই 15 আগস্ট এই হত্যাকাণ্ড তারা চালিয়েছিল। মুক্তিযুদ্ধের সবকিছু ধ্বংস করা হয়েছিল। ভাবখানে এমন হয়েছিল যে বাংলাদেশ আর স্বাধীন হয়নি, আবার যেন সেই পাকিস্তানের একটা প্রদেশ হিসেবে বাংলাদেশ যেন সৃষ্ট, এবং সেই পাকিস্তানিরা এসে আবার আমাদের উপর খবরদারি করবে, এটাই যেন অনেকের আকাঙ্ক্ষা ছিল। মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের বিতর্কিত ভূমিকা নিয়েও ছাত্রলীগের সামনে ইতিহাস তুলে ধরেন বঙ্গবন্ধু কন্যা। মুক্তিযুদ্ধে জিয়াউর রহমান পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে কখনো গুলি চালিয়েছে এরকম কিন্তু কোনো নজির নাই, এরকম কোনো নজির কেউ দেখাতে পারবে না। স্বাধীনতা প্রত্যাশিত ছিল না বলে মুক্তিযোদ্ধা সেনা সদস্যদেরও হত্যা করেছিলেন জিয়া, জানান প্রধানমন্ত্রী। সেনাবাহিনীতে মুক্তিযুদ্ধ যারা করেছে সেই মুক্তিযোদ্ধা অফিসারদের হত্যা করা, হাজার হাজার সেনাবাহিনীর সদস্যদের নির্বিচারে যে হত্যা করা হয়েছে, ঢাকা কেন্দ্রীয় কারাগারে শত শত লোকদের ফাঁসি দেওয়া হয়েছে। কে দিয়েছে? জিয়াউর রহমান দিয়েছে। পরাজিত শক্তির উত্তরসূরিরা এখনও সক্রিয় বলে দেশবাসীকে সতর্ক করেন শেখ হাসিনা। যুদ্ধাপরাধী যাদের ফাঁসি হয়েছে তাদেরও ছেলে পেলে বা দোসর যারা বংশধর, তারা কিন্তু এখনও বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত চালিয়ে যাচ্ছে, ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। যে সকল আন্তর্জাতিক শক্তি আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় বিরোধিতা করেছিল, তাদের কিছু কিছু এদেরকে মদত দিয়ে থাকে। যে ব্যাপারে জাতিকে সতর্ক থাকতে হবে। জাতির পিতার আদর্শ বজায় রেখে আগামী দিনের রাজনীতিতে ছাত্রলীগকে গড়ে তোলার আহ্বান জানান আওয়ামী লীগ প্রধান। আমাদের পায়ে পায়ে শত্রু আছে, পদে পদে বাধা আছে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জিকে শ্রদ্ধা ভরে স্মরণ করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার প্রথম মৃত্যুবার্ষিকীতে দেয়া এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, তিনি ছিলেন বাংলাদেশের অকৃত্রিম বন্ধু, ছিলেন মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের পক্ষে বলিষ্ঠ আওয়াজ। তার অবদান ও কর্মময় জীবন উপমহাদেশের রাজনীতির জন্য শ্রেষ্ঠ আদর্শ বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের সঙ্গে বাংলাদেশের ঐতিহাসিক সম্পর্ক ও সেতু বন্ধনে যে কজন মানুষ অতি ঘনিষ্ঠ, তার মধ্যে প্রণব মুখার্জি ছিলেন সবচেয়ে অগ্রণী অবস্থানে। এক কথায় তিনি বাংলাদেশের অকৃত্রিম বন্ধু ছিলেন, ছিলেন ভারতীয় রাজনীতির চাণক্য। একাধিকবার এসেছেন এই বাংলার মাটিতে।
31 আগস্ট ছিল তার প্রথম মৃত্যুবার্ষিকী। এদিনে প্রণব মুখার্জিকে শ্রদ্ধা ভরে স্মরণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মহান মুক্তিযুদ্ধে তার অবদান, বাংলাদেশের নড়াইলে তার বিয়ে ছাড়াও আরও নানামাত্রিক সম্পর্ক প্রণবের সঙ্গে বাংলাদেশের। It was hard to pass a year without Pranab Dada. He was a true friend of Bangladesh and a great political icon of the subcontinent. I pay my deep homage to the memory of this towering personality on his death anniversary. প্রণব মুখার্জি ছাড়াও তার স্ত্রী শুভ্রা মুখার্জির কথা স্মরণ করেন প্রধানমন্ত্রী। প্রণবের অবদানের জন্য ভারত সরকার তাকে ভারতরত্নে ভূষিত করে উল্লেখ করে তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধে অমূল্য অবদানের জন্য 2013 সালে প্রণব মুখার্জিকে বাংলাদেশের পক্ষ থেকে মর্যাদাপূর্ণ সম্মান মুক্তিযুদ্ধ সম্মাননা দেয়া বাংলাদেশের জন্য ছিল গৌরবের। Pranab Dada had deep love for Bangladesh. His contribution to our great liberation war would never be forgotten. As a young MP, he took bold initiative for our support and tabled a motion in Rajya Sabha in June 1971 for the recognition of Bangladesh. শেখ হাসিনা স্মরণ করেন 1975 সালের 15 আগস্ট জাতির জনককে সপরিবারে হত্যার পরে ভারতে কঠিন দিনগুলোতে তাদের দুই বোনের অভিভাবক ও পারিবারিক বন্ধু হিসেবে প্রণব মুখার্জি পাশে ছিলেন। সৈয়দ ইফতেখার, সময় সংবাদ। করোনায় মঙ্গলবার দুপুর পর্যন্ত 24 ঘন্টায় মারা গেছেন 86 জন, শনাক্ত হয়েছেন 3,357 জন। গেল 4 সপ্তাহ ধরেই কমতির দিকে আক্রান্তের হার, আর মৃত্যু কমছে গত 3 সপ্তাহ ধরে। বর্তমান পরিস্থিতিকে সুযোগ হিসেবে কাজে লাগানোর তাগিদ দিয়ে বিশেষজ্ঞরা বলছেন, এখনই ভাঙতে হবে গুচ্ছ বা ক্লাস্টার সংক্রমণ, না হলে সেপ্টেম্বর অক্টোবরে আবারও দেখতে হতে পারে সংক্রমণের ঊর্ধ্বগতি। ফারুক ভূঁইয়া রবিনের রিপোর্ট। নমুনা পরীক্ষা কিংবা হাসপাতালে রোগী আসা, সবখানে দৃশ্যমান চাপ কমার চিত্র। এ যাবৎকালে করোনায় সর্বোচ্চ আক্রান্ত শনাক্ত হয় চলতি বছরের 30তম সপ্তাহে। মাত্র 7 দিনেই শনাক্ত ছিল প্রায় 1 লাখ। এরপর থেকেই ধীরে ধীরে নামতে থাকে কোভিডের পারদ। উল্লেখযোগ্য হারে সংক্রমণ পড়ে যাওয়ার ধারাবাহিকতা টানা 4 সপ্তাহ ধরেই, যার প্রভাব প্রাণহানিতেও। 31তম সপ্তাহে এ যাবৎকালের সর্বোচ্চ 1736 জনের মৃত্যু দেখেছিল বাংলাদেশ। পরের 3 সপ্তাহ ধরেই কমছে প্রাণহানি। সংক্রমণ কমে আসাকে লকডাউনের সুফল মনে করলেও বিশেষজ্ঞরা বলছেন, এখনও স্বস্তির নিঃশ্বাস ফেলার সময় আসেনি। তবে উন্নতির দিকে থাকা পরিস্থিতিকে কাজে লাগাতে হবে। নজর দিতে হবে গুচ্ছ সংক্রমণ বা ক্লাস্টার নিয়ন্ত্রণে, নতুবা কয়েক সপ্তাহ পর আবারও দেখা যেতে পারে ঊর্ধ্বগতি। একটা সিলেক্টিভ হার্ড ইমিউনিটি অ্যামাং দি পিপল যারা ডেলি বের হচ্ছে ওদের মধ্যে হয়ে গেছে, কিন্তু যারা ইনফেক্টেড হয় নাই ওরা কিন্তু রিস্কে আছে ঠিকই। কমে যাওয়ার পর আবার বেড়ে যাওয়াটা অসম্ভব নয়, তাহলে এটাতে খুব বেশি স্বস্তি ফিল করার কোনো কারণ নেই। যদি গুচ্ছ সংক্রমণ থেকে থাকে এবং সেটা নিয়ন্ত্রিত না হয়, তাহলে কিন্তু অতীতে দেখেছি আমরা যেভাবে ঈদের পরে সংক্রমণ বেড়ে গিয়েছিল, আর সেভাবে কিন্তু বাড়ার একটা আশঙ্কা আছে। সেটা সেপ্টেম্বর অক্টোবরের মধ্যেই হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘমেয়াদী ফল পেতে টিকা কার্যক্রমে গতি বাড়ানোর কোনো বিকল্প নেই। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। কেবলমাত্র লার্ভার পেছনে ছোটার কারণে রাজধানীর ডেঙ্গু পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আসেনি। কীটতত্ত্ববিদরা বলছেন, সমন্বিত মশক নিধনে না গিয়ে কেবল চিরুনি অভিযানে আটকে থাকাতেই এই পরিণতি। সেক্ষেত্রে সংক্রমিত এলাকাভিত্তিক মশক নিধনের তাগিদ তাদের। এদিকে মঙ্গলবার দুপুর পর্যন্ত 24 ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও 266 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। 2019 সালের পর চলতি মৌসুমে আবারও ভয়াবহ রূপে ফিরেছে ডেঙ্গু। আগস্ট জুড়েই দৈনিক কেবল হাসপাতালেই ভর্তি রোগীর সংখ্যা 2 শতাধিক, মৃত্যুর সংখ্যাটাও 42। অথচ জুনের মাঝামাঝিতেই অনেকটা ঢাকঢোল পিটিয়ে মাঠে ছিল 2 সিটি কর্পোরেশন। লার্ভা নিধনে ছিল বিশেষ চিরুনি অভিযান। তবুও 2 মাস বাদে রাজধানীর হাসপাতালে ডেঙ্গু রোগীর ঠাঁই নেই অবস্থা। স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, এত আয়োজনের সুফল মিলল কতটুকু? কীটতত্ত্ববিদরা বলছেন, লার্ভা নিধনেই ডেঙ্গু নিয়ন্ত্রণে সাফল্য আসবে না। দরকার উড়ন্ত মশা মারার বিশেষ অভিযান। এছাড়া কোন কোন এলাকায় সংক্রমিত মশার হার বেশি ব্যবস্থা নিতে হবে সেই অনুসারেও। আর দ্রুত রোগী চিহ্নিত করতেও সফল হয়নি কর্তৃপক্ষ। ডেঙ্গুর রোগের প্রসারটা বন্ধ করতে হবে, কিন্তু সেটা আমরা না করে যেটা আমরা করেছি যে হ্যামিলনের বংশী বাদকের মতো আমরা গান গেয়ে ঢোল বাজিয়ে সারা শহর চষে বেরিয়েছি যে মশা আমরা এইভাবে নির্মূল করে ফেলবো। কিন্তু
অ্যাডাল্ট মশা নির্মূল করা যায় না, মশাকে একটা ম্যানেজেবল সংখ্যায় রাখাই হচ্ছে সে উদ্দেশ্য। তবে নগর কর্তৃপক্ষ বলছেন এই দফায় আরো সতর্ক হচ্ছেন তারা, নেওয়া হচ্ছে জরিপ ধরে ব্যবস্থা। প্রত্যেকটি অঞ্চলের সকল মশক কর্মী সহ অঞ্চল ভিত্তিক ট্রেনিং প্রোগ্রাম শুরু হচ্ছে এবং তার সাথে সাথে ইন্টিগ্রেটেড ভেক্টর ম্যানেজমেন্ট আমাদের সিটি কর্পোরেশন থেকে এই প্রজেক্টটা পুরো রেডি, আমরা মিনিস্ট্রিতে জমা দিচ্ছি। ডেঙ্গু নিয়ন্ত্রণে বছরব্যাপী পরিকল্পনার তাগিদ বিশেষজ্ঞদের। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। আফগানিস্তানে আটকে পড়া 12 বাংলাদেশির 6 জন ঢাকায় পৌঁছেছেন। রাতে এমিরেটস এয়ারওয়েজের একটি ফ্লাইটে রাত 11:15টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা। এই মুহূর্তে বিমানবন্দরে আছেন রিপোর্টার এহসানুল হক শাওন। সরাসরি যাচ্ছি তার কাছে। শাওন, তাজনীন, আপনি জানেন যে তালেবান আফগানিস্তান দখল নেওয়ার পর থেকেই কিন্তু বিভিন্ন দেশের যারা নাগরিক রয়েছেন সেই স্ব দেশ কিন্তু তাদের নাগরিকদের ফিরিয়ে নিচ্ছেন এবং বাংলাদেশেও কিন্তু আমরা জেনেছিলাম যে বেশ কয়েকজন বাংলাদেশি কিন্তু আফগানিস্তানে আটকে পড়েছিলেন এবং আমরা যেটা জানতে পেরেছিলাম যে মোট 12 জন সবশেষ যে বাংলাদেশি আটকা পড়েছিলেন এবং তাদের মধ্যে আমরা দেখেছি যে আজকে 6 জন বিমানবন্দরে এসে পৌঁছেছেন। তারা মূলত রাজধানী কাবুল থেকে তারা এসেছেন এবং তারা হচ্ছে দেশে ফেরার উদ্দেশ্যে কাতারের যে দোহা, সেই দোহা বিমানবন্দর থেকে তারা দুবাইয়ে যান এবং সেখান থেকে সন্ধ্যা 7টার দিকে তারা দুবাই থেকে রওনা দিয়ে রাত 11:20 দিকে বাংলাদেশে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তারা পৌঁছান এবং এখানে আমরা যেটা জানতে পেরেছি যে আফগানিস্তানে যে আটকে পড়া 6 জন বাংলাদেশি রয়েছেন তার মধ্যে রয়েছেন রাজীব বিন ইসলাম, মোহাম্মদ কামরুজ্জামান, মোহাম্মদ নজরুল ইসলাম, ইমরান হোসেন, আবু জাফর মোহাম্মদ, মাসুদ করিম ও শেখ ফরিদউদ্দিন এবং এরা সবাই একটি মার্কিন বাহিনী ও আফগান কর্তৃপক্ষের যে যৌথভাবে ওয়্যারলেস কোম্পানি ছিল, মোবাইল কোম্পানি, সেই কোম্পানিতে তারা প্রকৌশলী হিসেবে, কেউ পরিচালক হিসেবে তারা কাজ করতেন। এর মধ্যে আমরা এখানে এসে একটি পরিবারকেও পেয়েছি যিনি হচ্ছেন কামরুজ্জামান। AWDC যে মোবাইল নেটওয়ার্ক কোম্পানি ছিল সেই মোবাইল নেটওয়ার্ক কোম্পানির পরিচালক হিসেবে কাজ করতেন। তার পরিবার জানিয়েছে যে আফগানিস্তানে যখন মূলত তালেবান দখল নেয় তারপর থেকেই কিন্তু সেখানে একটা ভিন্ন একটা পরিস্থিতি তৈরি হয় এবং তারা প্রথমে সেখান থেকে কাবুল থেকে কাতারে যান এবং একদিন কাতারে থাকার পর সেখানে সেই কাতারেরই একটি হোটেলে 2 দিন তারা থাকেন এবং আজকে তারা কাতার থেকে কাতারে আরও যে একটি বিমানে করে দুবাইয়ে যান, সেখান থেকে তারা আসেন। তো আমি সেই কামরুজ্জামানের তার স্ত্রী রয়েছেন এখানে, তার সঙ্গে একটু কথা বলবো। আপনি একটু বলবেন যে তাদের সঙ্গে তো আপনার কথা হয়েছে, তো তাদের কোনো সমস্যা হয়েছিল কিনা আসতে, বা তালেবান যে দখল নিল তারপরে কোনো সমস্যা হয়েছিল কিনা? না, আসতে কোনো সমস্যা বলতে যেদিন ওখানে ব্লাস্ট হয় সেদিনই তাদের একটি ইউএনএর ফ্লাইটে আসার কথা ছিল, কিন্তু ওখানে এই সিচুয়েশনের কারণে তারা ব্যাক করেছিল গেস্ট হাউসে। পরের দিন আবার আমেরিকান ওদের কোম্পানি সম্ভবত একটা বিমানে তাদেরকে প্রথমে কাতারে নিয়ে আসে। কাতারে 2 দিন থাকার পর একদিন ক্যাম্পে ছিল, তারপরে ওদের কোম্পানি তাদের হোটেল কন্টেনার হায়াত কন্টেনারে রাখে 2 দিন। রাখার পরে আজকে সকালবেলা কাতার এয়ারওয়েজে একটি ফ্লাইটে করে তারা দুবাইতে আসে। দুবাই থেকে এমিরেটসে। সরকারিভাবে তাদের কোনো সহায়তা করা হয়েছিল কিনা? সরকারিভাবে সহায়তা বলতে আশ্বাস দেওয়া হয়েছিল, বলেছিল যে তাদের সাথে যোগাযোগ ছিল, সারাক্ষণই কথা হচ্ছিল। বলেছিলেন মন্ত্রণালয় থেকে বলেছিলেন যে তাদেরকে যেভাবে হোক দেশে ফিরে নিয়ে আসা হবে, আমি এটুকুই জানি আর কি। তো শুনছিলেন তাজনীন যে আসলে সরকারিভাবেও কিন্তু আসলে তাদেরকে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে অনেক চেষ্টার পরে কিন্তু তাদেরকে নিয়ে আসা হয়েছে এবং সেখান থেকে আমরা দেখেছি যে আজকে 6 জন বাংলাদেশি ফিরেছেন এবং আরও 6 জন কিন্তু সেখানে রয়েছেন এবং আমরা এও শুনেছি যে ব্র্যাকের 3 জন কিন্তু রয়েছেন সেখানে যারা দেশে ফিরতে পারেনি। তো এই ছিল আমার কাছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাজনীন। আফগানিস্তানে আটকে পড়া বাংলাদেশিদের মধ্যে 6 জন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন। সে বিষয়ে সবশেষ খবর জানাতে বিমানবন্দর থেকে যুক্ত হয়েছিলেন রিপোর্টার এহসানুল হক শাওন। চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের লাশ আছে কিনা সেই নিয়ে বিএনপির কাছে প্রমাণ নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মঙ্গলবার বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে কৃষক লীগ আয়োজিত শোক সভায় তিনি কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, গুম খুনের রাজনীতি শুরু করেছে বিএনপি। চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের কবর আছে,
এ কবর থাকবে কি থাকবে না এ নিয়ে সরকারের এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। কিন্তু আমার বক্তব্য হচ্ছে ওই কফিনে কি কোনো লাশ ছিল? যে লাশটা জিয়াউর রহমান নাকি বহন করেছিলেন জেনারেল সাহেব, ফখরুল সাহেব এটাকে প্রমাণ হিসেবে আনছে। এটা কোনো প্রমাণ হলো? ভিতরে কিছু নেই, কে বহন করলো কফিন, সেটাই কি প্রমাণ যে সেখানে তার লাশ ছিল? এদিকে জহুর রহমানের লাশ নেই, ওখানে কারণে অকারণে তাদের দলের নেতাকর্মীরা গিয়ে মারামারি করে বলে অভিযোগ করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। মঙ্গলবার বিকেলে রাজধানীর উত্তরায় জাতীয় শোক দিবসের আলোচনা সভায় তিনি কথা বলেন। উদ্যানে জিয়াউর রহমানের কোনো লাশ নাই। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব গত পরশুদিন বলেছেন জিয়ার লাশ থেকে নাকি 22টা বুলেট বের করা হয়েছে। আমার প্রশ্ন, এই 22টা বুলেট কোন ক্লিনিকে, কোন ডাক্তারে, কোন নার্সে বের করেছিল? মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব সেটি কি বলতে পারবেন? প্রশ্ন আসতো না। 2 দিন পর পর তারা ওই চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের কথিত সমাধিতে যায় আর গিয়ে সেখানে আবার মারামারিও করে। বিএনপি ক্ষমতায় আসতে আসতে হয়তো পদ্মা সেতুই আর থাকবে না, এমন মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমদ। মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত এক আলোচনা সভায় তিনি কথা বলেন। জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা ছিলেন কি ছিলেন না এই প্রশ্নের উত্তর দেওয়ার প্রয়োজন আমরা বোধ করি না, দেব না। জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা কিনা বাংলাদেশের মাটি তার সাক্ষ্য দিবে। পদ্মা সেতু তো ইওয়ালার ফেরিওয়ালারাই ভেঙে দিবে, যা দেখতেছি। 2 দিন পরে গিয়ে এটার উপর যে আজকে পর্যন্ত গিয়ে আঘাত করেছে, মাসুল ভেঙে গেছে। তার মানে কি, যখন একেবারে 1 নম্বর ব্যক্তি যখন অদক্ষ হবে, নিচে এই সরকারের সবই অদক্ষ হবে, কোনো দক্ষতা তাদের মধ্যে নেই। যে কারণে পদ্মা সেতু টিকে কিনা আমরা ক্ষমতায় যাওয়া পর্যন্ত এটা নিয়ে অনেক সন্দেহ আছে। প্রবাসীর সময় আরও থাকছে। বুধবার প্রথম টি-20তে মুখোমুখি হবে বাংলাদেশ নিউজিল্যান্ড। পরিকল্পনা অনুযায়ী খেলতে চান টাইগাররা, ব্যাটিং উইকেটের ইঙ্গিত বিসিবির। যমুনা নদীর পানি বেড়ে যাওয়ায় সিরাজগঞ্জের সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছেন জেলার 5 উপজেলার অর্ধলক্ষাধিক মানুষ। তলিয়ে গেছে রাস্তাঘাট, ঘরবাড়ি সহ ফসলি জমি। বাঁধের ওপর খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছেন বানভাসীরা। এখনও সরকারিভাবে কোনো ত্রাণ পাননি বলে অভিযোগ তাদের। তবে জেলা প্রশাসন বলছে চাল এবং নগদ অর্থ বিতরণের ব্যবস্থা নেওয়া হচ্ছে। অমৃত সেনের ছবিতে রিঙ্কু কুণ্ডুর রিপোর্ট। হুহু করে বাড়ছে যমুনার পানি, ভাসিয়ে নিচ্ছে আশপাশের এলাকা। সিরাজগঞ্জের নদী তীরবর্তী 5 উপজেলার 25টি ইউনিয়নের হাজার হাজার মানুষ এখন পানিবন্দী। এ অবস্থায় বন্যা কবলিতদের দুর্ভোগ পৌঁছেছে চরমে। জেলা সদরের চরমালছাপাড়া এলাকা গত 3 সপ্তাহ ধরে পানিবন্দী অবস্থায় মানবেতর জীবন কাটাচ্ছে এলাকার শতাধিক পরিবার। বসতবাড়ি, রান্নাঘর, বাথরুম, নলকূপ সবই পানির নিচে। অনেকে ঘরের মধ্যে মাচা তৈরি করে মাথা গোজার ঠাঁই করে নিয়েছেন। ঘরের মধ্যে পানি, মাঞ্জা পানি, সাপ পোকা বাঁধে বুড়েছি কোনো মতন। আমাদের খুব কষ্ট হয়েছে, আমরা এখন একটা বাঁধের উপরে আশ্রয় নিচ্ছি। নতুন করে পানি বাড়ায় সংসারের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে বাঁধের ওপর আশ্রয় নিয়েছেন অনেকেই। ঝুপড়ি ঘর বানিয়ে কোনো রকমে বসবাস করছেন। রাস্তাঘাট পানিতে তলিয়ে যায় চরম ভোগান্তিতে এলাকাবাসী। দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট। পানির পরে এখন সালফাল কেউ আইনা দেয় না, নিজে একলা বেঙ্গা চিরাই না, কার্পেট মারফেট দিয়ে সালা দিয়ে বেড়া দিয়ে করতেছি। কিভাবে চলমু, এই টাঙ্গলি লাগিয়ে আসছিল সব নদীর মধ্যে আমার বিলীন হয়ে গেল। এখনও সরকারিভাবে কোনো সাহায্য পাননি বলে অভিযোগ বন্যার্তদের। ক্ষতিগ্রস্তদের সঠিক তালিকা করে সহায়তার দাবি তাদের। তবে জিআর চালের পাশাপাশি নগদ অর্থ বিতরণের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসক। গাজীপুর সদর, চৌহালি, আমাদের বেলকুচি এবং ৭৭-এর কিছু অংশ, এই ইউনিয়নদের কাছে আমরা 20 মেট্রিক টন করে 100 মেট্রিক টন আমরা কিন্তু জিআর চাল দিয়ে রেখেছি। প্রশাসনের তথ্যমতে বানবাসীদের জন্য এখন পর্যন্ত 140 মেট্রিক টন জিআর চাল বরাদ্দ করা হয়েছে। এছাড়া 550 মেট্রিক টন চাল মজুত রয়েছে। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। বিদ্যুৎ উৎপাদনে নবায়নযোগ্য জ্বালানির দিকে ঝুঁকছে বাংলাদেশ। তবে এই খাত থেকে মধ্যমেয়াদে 10% বিদ্যুৎ উৎপাদনের কথা থাকলেও সেই লক্ষ্যমাত্রার অর্ধেকই এখনও পূরণ করতে পারেনি সরকার।
নীতি নির্ধারকরা বলছেন, জমির স্বল্পতা ও গবেষণার অভাবে বাধাগ্রস্ত হচ্ছে নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদনের কার্যক্রম। টেকনাফ থেকে ফিরে সালাউদ্দিন লিয়ার ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন দেবাশিস রায়। গ্যাস বা কয়লার মতো জীবাশ্ম জ্বালানির ব্যবহার ছাড়াই শুধুমাত্র প্রাকৃতিক উৎস সূর্যের আলো থেকেই উৎপাদিত হচ্ছে বিদ্যুৎ। কক্সবাজারের টেকনাফে প্রায় ৩ বছর আগে চালু হওয়া এই সোলার পার্ক থেকে প্রতিদিন জাতীয় গ্রিডে যোগ হয় ২০ মেগাওয়াট বিদ্যুৎ। জলবিদ্যুৎ, বায়োগ্যাস, বায়োমাস, জিওথার্মাল ও বর্জ্য থেকেও বিদ্যুৎ উৎপাদন নবায়নযোগ্য জ্বালানির অন্তর্ভুক্ত হলেও বাংলাদেশে সৌর ছাড়া অন্যান্য খাতগুলোতে কাজ এগোয়নি খুব একটা। নানা জটিলতায় নবায়নযোগ্য জ্বালানি খাতে কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি। নীতি নির্ধারণী সংস্থা নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ বলছে, এই খাতে বিনিয়োগবান্ধব পরিস্থিতি গড়তে আরও সময় প্রয়োজন। অনেক রকমের অ্যাপ্লিকেশন আছে, সবগুলো অ্যাপ্লিকেশন কিন্তু আমরা ট্রাই করি না। যারা বিনিয়োগ করবে তাদের জন্য তো একটা অথেন্টিক এবং একটা ব্যাংকেবল ডেটা দরকার। উইন্ডের ক্ষেত্রে এখন পর্যন্ত আমরা যে সার্ভেটা করেছিলাম সেখানে যে ডেটা তথ্যপাত্য আছে আমাদের, এগুলো স্টিল নট ব্যাংকেবল। সোলার হোম সিস্টেম, সোলার মিনি গ্রিডের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলে আলো পৌঁছে দেওয়া সম্ভব হলেও ময়মনসিংহে ৫০ মেগাওয়াট, টেকনাফে ২০ মেগাওয়াটের সোলার পার্কই এখন পর্যন্ত উৎপাদনে থাকা সৌর বিদ্যুতের বড় উৎস। বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলছেন, গবেষণা ছাড়া এই খাতে উন্নয়ন বাস্তবায়ন করা দুরূহ কাজ। জমি একটা বড় বিষয়, কারণ সোলার প্রজেক্ট ১০০ মেগাওয়াট করতে গেলে ৩৫০ একর জমি লাগে। নন এগ্রিকালচার ৩৫০ একর জমি একসাথে জোগাড় করা খুবই কঠিন বিষয়। নেট মিটারিং সিস্টেম যেটা চালু করেছি, এটা যদি আমরা সাকসেসফুল হয়ে যেতে পারি, এতে কিন্তু আমাদের রিনিউয়েবল এনার্জি অনেকটা পূরণ করবে। সৌরসহ নবায়নযোগ্য শক্তিতে সাধারণ মানুষকে আগ্রহী করতে বেশ কিছু ব্যবসায়িক মডেল শিগগিরই চূড়ান্ত করতে কাজ করছে বিদ্যুৎ বিভাগ। কথা ছিল ২০২১ সাল নাগাদ মোট বিদ্যুতের ১০% অর্থাৎ প্রায় ২৫০০ মেগাওয়াট আসবে এই নবায়নযোগ্য জ্বালানি থেকে, কিন্তু এখন পর্যন্ত সেই লক্ষ্য অর্জিত হয়েছে মাত্র ৩% অর্থাৎ ৭০০ মেগাওয়াটের কিছু বেশি। আগামী দিনে এমন সোলার পার্ক নির্মাণের মাধ্যমেই এই পুরো আয়োজনটিকেই আরও বেশি সম্প্রসারণের উদ্যোগ নিতে বলছেন বিশ্লেষকরা। দেবাশিস রায়, সময় সংবাদ, টেকনাফ। এদিকে প্রথমবারের মতো ভারতের কোনো কূটনীতিক তালেবান নেতার সঙ্গে আলোচনায় বসলেন। মঙ্গলবার কাতারের দোহায় এই বৈঠক হয়। ভারতের পক্ষ থেকে এ সময় সন্ত্রাসবাদ দমন নিয়ে আলোচনা তোলা হয়। জাতীয় কূটনীতিক দীপক মিত্তাল তালেবানের রাজনৈতিক প্রধান শের মোহাম্মদ আব্বাসের সঙ্গে আলোচনা করেন। মার্কিন সেনারা আফগানিস্তান ছেড়ে চলে যাওয়ায় তালেবানের হাতে দেশটির পরবর্তী পরিস্থিতি কী হয় তা নিয়েই মূলত ভারতের উদ্বেগ। তালেবান নেতা আশ্বস্ত করেন, আফগানিস্তানের মাটি ভারতের হুমকির কারণ কখনো হবে না। বাংলাদেশে আটকে পড়া প্রবাসীদের জন্য সংযুক্ত আরব আমিরাতের দরজা খুলেছে। ৩০ আগস্ট থেকে সব রকম ভিসাধারীদের সেই দেশে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। তবে বাংলাদেশের বিমানবন্দরগুলোতে র্যাপিড পিসিআর টেস্টের ব্যবস্থা না হওয়ায় আপাতত তারা আমিরাতে যেতে পারছেন না। শিবলি আল সাদিকের রিপোর্ট। বাংলাদেশ সহ মোট ১৫টি দেশের আটকে পড়া প্রবাসীদের র্যাপিড পিসিআর টেস্টের মাধ্যমে আমিরাতে প্রবেশের অনুমতি দিয়েছে দেশটি। পাশাপাশি বাংলাদেশের সঙ্গে আমিরাতের বিমান যোগাযোগও পুনরায় চালু হলো। ৩০ আগস্ট থেকে এই ঘোষণা কার্যকর হয়। তবে বাংলাদেশের এয়ারপোর্টগুলোতে র্যাপিড পিসিআর টেস্টের ব্যবস্থা না থাকায় আপাতত আটকে পড়া প্রবাসী বাংলাদেশিদের আমিরাতে প্রবেশের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। আজকে থেকে সংযুক্ত আরব আমিরাতে বিভিন্ন দেশের ভিসা খুলে দেওয়া হয়েছে। শুধুমাত্র বাংলাদেশিদের জন্য র্যাপিড এবং পিসিআর টেস্টের জন্য আমাদের বাংলাদেশিরা এখানে আসতে পারতেছে না। সরকার আমাদের এয়ারপোর্টে র্যাপিড ও পিসিআর টেস্ট দুটি মেশিন স্থাপন করে আমাদের যারা দেশে আটকা পড়ে আছে তাদের নিজ নিজ কর্মস্থলে ফিরে আসার জন্য। বাংলাদেশের বিমানবন্দরগুলোতে র্যাপিড টেস্টের ব্যবস্থা না থাকায় আটকে পড়া প্রবাসীরা ক্ষোভ প্রকাশ করেছেন। প্রবাসীরা শীঘ্রই র্যাপিড পিসিআর টেস্ট মেশিন বসানোর দাবি জানিয়েছেন। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। বিদেশে পলাতক বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে এনে বিচারের দাবিতে সভা করেছে পর্তুগাল ছাত্রলীগ। সোমবার স্থানীয় সময় সন্ধ্যায় রাজধানী লিসবনের বাংলাদেশি অধ্যুষিত এলাকার একটি রেস্টুরেন্টে এই আলোচনা সভা হয়।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকীতে কেন্দ্র করে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। পর্তুগাল ছাত্রলীগ সভাপতি জাহিদ হাসান সোহাগের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহিন দর্জির সঞ্চালনায় সভায় অংশ নেন পর্তুগাল ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন পর্তুগাল ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি রনি হোসাইন। ভার্চুয়াল আলোচনায় অংশ নেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান ও ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয়। দুর্গাপূজার বাকি আর মাত্র ১ মাস। ভারতের বিভিন্ন রাজ্যে, বিশেষ করে পশ্চিমবঙ্গে এরই মধ্যে শুরু হয়েছে পূজার আবহ। ক্লাবে ক্লাবে যেমন আয়োজন শুরু হয়েছে, তেমনি শপিং মলগুলোতেও বাড়তে শুরু করেছে ক্রেতাদের ভিড়। তবে দুর্গাপূজার সামনে রেখে দেখা দিয়েছে করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কা। বিশ্বজিৎ দাসের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। দুর্গাপূজা শুরুর এখনো বাকি প্রায় ২ মাস। এরই মধ্যে পশ্চিমবঙ্গ জুড়ে শুরু হয়েছে আনুষ্ঠানিকতা। সেই সঙ্গে শপিং মলগুলোতে জমে উঠেছে কেনাকাটা। চলবে পূজা শুরুর দিন পর্যন্ত। গেল কয়েক সপ্তাহ ধরে রাজ্য জুড়ে শিথিল হওয়া লকডাউনেও নিয়ম করে খুলছে বড় বড় বিপণী বিতান, খুলেছে কলকাতার নিউ মার্কেটও। অধিকাংশ দোকানেই ক্রেতাদের ভিড় লক্ষ্য করা গেলেও নেই স্বাস্থ্যবিধির বালাই। মুখে নেই মাস্ক, মানা হচ্ছে না শারীরিক দূরত্ব। এমন বাস্তবতায় কলকাতা নগর কর্তৃপক্ষ থেকে জারি করা হয়েছে নতুন বিধিনিষেধ। এতে বলা হয়েছে পূজার শপিং করতে হলে বাধ্যতামূলকভাবে পরতে হবে মাস্ক। আর এই নির্দেশিকার নাম দেওয়া হয়েছে নো মাস্ক নো শপিং। এখানে ভিড় প্রচন্ড, ভিড়বার জায়গায় তো মাস্ক একদমই খোলা উচিত নয়। স্যানিটাইজার দিচ্ছে, তারপর ওই কি বলে ওই যে টেম্পারেচার চেক করছে। আমরা তো সবাই মাস্ক পরেই ঢুকছি, ওরাও মাস্ক পরেই আছে সবাই। আমরা খুব থ্যাঙ্কফুল যেটা গভর্নমেন্ট থেকে এই স্টেপটা নেওয়া হচ্ছে যে কোনো শপিং মল বা কোনো জায়গায় এন্ট্রি হবে না। দিস ইজ ভেরি নাইস। তবে পূজার কেনাকাটা জমে উঠলেও আগামী অক্টোবর-নভেম্বর নাগাদ ভারতে করোনার তৃতীয় ঢেউ আঘাত হানতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এ অবস্থায় এখন থেকেই সতর্ক না হলে সামনে বড় ধরনের বিপর্যয় ঘটতে পারে বলেও আশঙ্কা তাদের। উৎসব আসন্ন, সেটা তো একটা ঘটনা। সুতরাং আমাদেরকে এখন পর্যন্ত আমাদের একটা স্পষ্ট বার্তা, কোভিড নির্মূল হয়নি। সেই ক্ষেত্রে কি করণীয়, যা যা বিধি সতর্কীকরণ করা হয়েছে সেই সতর্কতা অবলম্বন করে আমাদের এগোনো। করোনার আবহে এবার দুর্গাপূজার আয়োজনের ক্ষেত্রেও আসতে পারে বেশ কিছু বিধিনিষেধ, যদিও এখনো পর্যন্ত রাজ্য সরকারের পক্ষ থেকে তা প্রকাশ করা হয়নি। তবে স্বাস্থ্যবিধি মেনেই পূজার আয়োজনের আশ্বাস দিয়েছেন আয়োজকরা। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ। দেখছেন প্রবাসী সময়। মনোমুগ্ধকর লাস ভেগাস, মায়াজালের নগরী, কি নেই সেখানে। যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যের পৃথিবী বিখ্যাত এই শহরে না গেলে হয়তো অপূর্ণই রয়ে যাবে ভ্রমণ পিপাসা। নান্দনিক লাস ভেগাস থেকে ঘুরে এসে সহকর্মী লস্কর আল মামুনের রিপোর্ট। যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যের এ শহরের চারপাশ নানা রঙের আলোতে ভরপুর। সারাক্ষণই চলছে নাচ গান, সামনে ক্যাসিনো টেবিল, আর তাতেই মগ্ন মানুষগুলো। নেই কোনো নিয়মনীতি, নেই কোনো বাধা। বলা হয় একে প্রমোদ নগরী। এখানকার সৌন্দর্য কল্পনাকেও হার মানায়। I love Las Vegas. It's the best city in the world, you know. So much more progressive than Virginia. 420 blaze it, go Vegas. বলা হয় পৃথিবীর সবচেয়ে বড় পাপ আড্ডা হয় আমেরিকান শহর লাস ভেগাসে। জুয়া, মদ আর ক্যাসিনোতে ঠাসা পুরো শহর। আকাশচুম্বী দালান, যেখানে তাকানো যায় সেখানেই শুধু আলো আর আলো। বাহ্যিক চাকচিক্যের নেই কোনো অভাব। What happens in Vegas stays in Vegas, অর্থাৎ ভেগাসে যা ঘটে তা ভেগাসই রয়ে যায়। স্লোগানটি আধুনিক পর্যটন ব্যবসায় অন্যতম বিখ্যাত একটি ট্যাগলাইন। শুধু এই একটি লাইনের টানেই প্রতি বছর কোটি কোটি মানুষ ছুটে আসেন সিন সিটি বা পাপের শহর নামে খ্যাত এই লাস ভেগাসে। বিনোদনের তীর্থ হিসেবে বিশ্বময় পরিচিত লাস ভেগাস, তাই তো সৌন্দর্য পিপাসু মানুষের ভিড় লেগেই থাকে এখানে। লস্কর আল মামুন, সময় সংবাদ, লাস ভেগাস, যুক্তরাষ্ট্র।
অপেক্ষার পালা শেষ। বুধবার 5 ম্যাচ সিরিজের প্রথম টি-20তে মুখোমুখি হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড ক্রিকেট দল। প্রতিপক্ষের বিপক্ষে প্রত্যাশিত সাফল্য পেতে হলে পরিকল্পিত ক্রিকেটের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন টাইগার অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। অন্যদিকে হোম গ্রাউন্ডে বাংলাদেশ শক্ত প্রতিপক্ষ বলেই সতর্ক কিউই অধিনায়ক টম লাথাম। মিরপুরে সিরিজের প্রথম টি-20 মাঠে গড়াবে বুধবার বিকেল 4টায়। বাংলাদেশের ব্যাটিং স্তম্ভ মুশফিক ফিরেছেন। লিটন আশায় গভীরতা বেড়েছে ব্যাটিং লাইন আপে। নাইমের সঙ্গে ওপেনিংয়ে লিটন, সাকিব 3 নম্বরে, মুশফিকের প্রিয় পজিশন 4 নম্বরে। ম্যাচের পরিস্থিতি বুঝে অধিনায়ক মাহমুদুল্লাহ, আফিফ ও সোহানদের ব্যাটিংয়ে হবে রদবদল। সাকিব থাকলেও উইকেট বিবেচনায় বিশেষজ্ঞ স্পিনার নাসুম আহমেদ থাকছেন, আর কাটার মাস্টারের সাথে শরীফুল ইসলাম। এতে গেল বাংলাদেশ দলের সম্ভাব্য একাদশের কথা। বাংলাদেশ দলের চাওয়া কি? ব্যাপারটি পরিষ্কার। নিউজিল্যান্ডের বিপক্ষে টি-20তে অধরা জয়ই শুধু নয়, সংকল্প একটাই, সিরিজ জিততে চায় বাংলাদেশ। সর্বশেষ টি-20 সিরিজের হারের প্রতিশোধের জ্বালাও মেটাতে চায় বাংলার বাঘেরা। বল 1 থেকে ভালো ক্রিকেট খেলার যে মন মানসিকতা এবং পজিটিভ মাইন্ডসেট, যেটা আমাদের অস্ট্রেলিয়া সিরিজেই ছিল, যে হাঙ্গারটা ছিল, আমাদের মনে হয় ওই জিনিসগুলো খেয়াল রেখে আমাদের ম্যাচগুলো খেলা উচিত। মূল দল না আসলেও লাথাম, নিকোলস, গ্র্যান্ডহোম, ম্যাট হেনরিদের মতো অভিজ্ঞতার সাথে তারুণ্যের মিশেলে দারুণ দল নিউজিল্যান্ড। কিন্তু মাইটি অস্ট্রেলিয়াকে গুড়িয়ে দেওয়ার পর এবার কি হবে নিউজিল্যান্ডের? একে তো ফর্মের তুঙ্গে টাইগাররা, তার উপর ঘরের মাঠ, সাকিব নাসুমদের স্পিন ভেলকি, মুস্তাফিজের কাটার ধাঁধা, তাই কিনা সতর্ক অতিথিরা। সিরিজটা সহজ হবে না। বাংলাদেশ দারুণ ফর্মে আছে। ওদের বিপক্ষে ভালো কিছু করতে হলে আমাদের সব বিভাগেই সর্বোচ্চ অবদান রাখার বিকল্প নেই। নিউজিল্যান্ডের বিপক্ষে এখন পর্যন্ত 10টি টি-20 খেলে একটিতেও জিততে পারেনি বাংলাদেশ ক্রিকেট দল। নিউজিল্যান্ডকে বাংলাদেশ 3-2 ব্যবধানে হারাতে পারলে টি-20 র্যাঙ্কিংয়ে 7 নম্বরে উঠবে। তার থেকে বড় কথা, নিউজিল্যান্ডকে যদি বাংলাদেশ একেবারে হোয়াইট ওয়াশ করে দেয়, তাহলে র্যাঙ্কিংয়ের ইতিহাসে যে কোনো ফরম্যাটে প্রথমবারের মতো টাইগাররা উঠে যাবে 5 নম্বরে। এমন দুর্লভ সুযোগ নিশ্চয়ই হেলায় হারাবেন না মাহমুদুল্লাহ রিয়াদরা। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়াম থেকে হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। পদ্মা সেতুর পিলারের পর এবার স্প্যানে লেগে ভেঙে গেছে ফেরির মাস্তুল। 2 মাসে 5 বার দুর্ঘটনা, হালকাভাবে নিচ্ছে না সরকার। এবং ফিরল আফগানিস্তানে আটকে পড়া 6 বাংলাদেশি। কাতারে আছেন আরও 6 জন। দেশে ফেরা সবাই কাজ করতে আফগান ওয়্যারলেস কোম্পানিতে। এই ছিল প্রবাসী সময়ের সঙ্গে থাকুন সময়।